দিনে নাটক, রাতে আটক, নাটক কম করো প্রিয়। ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্যে। অবশেষে সংসদে গণভোট বাস্তবায়নের পক্ষে কথা বললেন রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, শহীদদের যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান, সেই প্রত্যাশা কিন্তু বায়বীয় বা অলিক কোনো বিষয় ছিল না। দেশটা কারো বাপের না। এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন নারীরা। মিছিলের সামনের সারিতে নারীর প্রয়োজন হয়। পুলিশের টিয়ার শেল, লাঠিচার্জের সামনে নারী ঢাল হয়ে দাঁড়ায়। অস্থির সময় নারীর সাহায্য ছাড়া পার হওয়া যায় না। আর সবকিছু যখন ঠিক হয়, তখন নারী হয়ে যায় ট্রোলের বস্তু। আবারও সেই চেনা কণ্ঠ, আবারও সেই অকুতোভয় উচ্চারণ। যখনই ক্ষমতার দাপটে সত্য ঢাকা পড়ে যায়, যখনই প্রশাসনের চেয়ারগুলো দলীয় ক্যাডারদের ভাগাভাগির বস্তু হয়ে দাঁড়ায়, তখনই এক নিঃসঙ্গ বাঘিনীর মতো গর্জে ওঠেন তিনি। হ্যাঁ, আমি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা বলছি। এবার তিনি যা করেছেন তা কেবল সাহস নয়, তা হলো সরাসরি ক্ষমতার মূলে এক বিশাল কুঠারাঘাত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সংসদে দাঁড়িয়ে তিনি আজ যে সত্য উচ্চারণ করেছেন, তাতে কাঁপন ধরেছে অনেকের বুকে। রুমিন ফারহানা একসময়ের বিএনপি রাজপথ কাঁপানো নেত্রী, যাকে ছাড়া সংসদের বিরোধী কণ্ঠ কল্পনা করাও ছিল দায়। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে যখন তিনি বলছেন বিএনপিকে ধন্যবাদ আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য, তখন সারা দেশের মানুষের চোখ কপালে। কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করব রুমিন ফারহানার নতুন রাজনৈতিক দর্শন এবং তার সেই অগ্নিঝরা বক্তব্যের নৈপথ্য কাহিনী, যা কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। বিএনপির বর্তমান অবস্থা ঠিক তেমনই হয়েছে। কারণ তারা এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে ভয় পেত, সে কারণেই নির্বাচনের আগেই তাকে মনোনয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তারা আজ করতে পারেনি ব্যারিস্টার রুমিন ফারহানা যে কত বড় একজন হেভিওয়েট নেত্রী, যার হুঙ্কারে বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠত। এই ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য হয়ে এবার তারেক রহমানের সামনেই তার দলকে নিয়ে তার দলের অন্যায়, অপকর্ম এবং দুর্নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তারেক রহমানকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তার এই মন্তব্যে তোলপাড় সারা দেশ। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে তারেক রহমানের সামনে তিনি যেই মন্তব্য করেছেন এবং তিনি যে বলেছেন যে বিএনপি আমাকে মনোনয়ন দেয়নি, সে কারণেই আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। দর্শক, এর পিছনে কি লুকিয়ে আছে এবং চাঞ্চল্যকর ও রহস্যময় কিছু তথ্য বেরিয়ে আসছে, যা পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্যে। রুমিন ফারহানা একসময়ের বিএনপি রাজপথ কাঁপানো নেত্রী, যাকে ছাড়া সংসদের বিরোধী কণ্ঠ কল্পনা করাও ছিল দায়। যে নারী একা দাঁড়িয়ে পুরো সংসদকে কাঁপিয়ে দিতেন, সেই রুমিন এখন দলের বাইরে। কিন্তু তার তেজ কি একটুও কমেছে? বরং বহিষ্কারের পর তিনি যেন আরো বেশি অপ্রতিরোধ। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে যখন তিনি বলছেন বিএনপিকে ধন্যবাদ আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য, তখন সারা দেশের মানুষের চোখ কপালে। কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি? কেনই বা তিনি এখন সরকারের পাশাপাশি নিজের পুরনো দল বিএনপিকেও চাপের মুখে ফেলেছেন? এটি কি নিছক অভিমান নাকি কোনো গভীর রাজনৈতিক চাল? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করব রুমিন ফারহানার নতুন রাজনৈতিক দর্শন এবং তার সেই অগ্নিঝরা বক্তব্যের নৈপথ্য কাহিনী, যা কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি। রুমিন ফারহানা এবং বিএনপির সম্পর্কটা ছিল অনেকটা নখ আর মাংসের মতো, কিন্তু সেই সাজানো সম্পর্কে ফাটল ধরেছে বড় অদ্ভুত এক কারণে। ঘটনার সূত্রপাত হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়, যখন রুমিন নিজের প্রত্যেক আসন ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে দলের হয়ে সরাসরি নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক সমীকরণ ছিল ভিন্ন। বিএনপি সেখানে নিজেদের শক্তিশালী প্রার্থীর বদলে শরিক দলের প্রার্থীকে মনোনয়ন দেয়। একগুঁয়ে এবং আবশ্যহীন রুমিন পিছু হটেননি। তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান। আর এটাই ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বাঁক। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে দুঃখের বিষয় হলো,
বহিষ্কারের খবরটি এমন এক দিনে আসে যেদিন দেশ জুড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন আর শোকের ছায়া ছিল। সেই সময়কার মানসিক কষ্ট রুমিন আজও ভোলেননি। তার মতে, যেখানে তিনি দলের জন্য জানপ্রাণ দিয়ে লড়েছেন, রাজপথে পুলিশের লাঠি আর টিয়ারশেল সহ্য করেছেন, সেখানে তাকে এভাবে ছুঁড়ে ফেলাটা ছিল চরম অপমানের। আর সেই পুঞ্জীভূত ক্ষোভেরই প্রতিফলন এখন দেখা যাচ্ছে জাতীয় সংসদের ফ্লোরে। সংসদে দাঁড়িয়ে রুমিন ফারহানা এখন যে ভাষায় কথা বলছেন তাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একাই 100। তিনি সরাসরি বলছেন বিএনপি তাকে মনোনয়ন দেয়নি বলেই তিনি আজ বুঝতে পেরেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাধারণ মানুষ তাকে কতটা ভালোবাসে। তার এই মন্তব্যের গভীরে রয়েছে এক বিরাট রাজনৈতিক বার্তা। রুমিন স্পষ্ট করেছেন, যদি তিনি বিএনপির হয়ে মনোনয়ন পেতেন তবে তার পরিচয় হয়তো শুধু বিএনপির নেত্রী হিসেবেই সীমাবদ্ধ থাকত। তিনি হয়তো শুধু দলীয় কর্মীদের সমর্থন পেতেন, কিন্তু স্বতন্ত্র হয়ে লড়াই করার ফলে এবং পরবর্তীতে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি আজ দেশের আপামর জনসাধারণের দোয়া আর সহযোগিতা পাচ্ছেন। এটি কি বিএনপির শীর্ষ নেতৃত্বের জন্য একটি পরোক্ষ চপেটাঘাত নয়? রুমিন যেন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, দল তাকে ত্যাগ করলেও দেশের মানুষ তাকে ঠিকই বরণ করে নিয়েছে। তার এই জনপ্রিয়তা এখন আর কোনো দলীয় গতিতে বা দলীয় আদেশের দয়ায় সীমাবদ্ধ নয়। রুমিন ফারহানার এই রূপান্তর কেবল ব্যক্তিগত লড়াই নয়, এটি এখন একটি তীব্র রাজনৈতিক দর্শনে পরিণত হয়েছে। তিনি সংসদে দাঁড়িয়ে যেভাবে বর্তমান ব্যবস্থার তুলোধনা করছেন তাতে খোদ সরকারি দলের অনেক বাঘা বাঘা নেতাও থমকে যাচ্ছেন। তিনি রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী কারও ক্ষমতার সীমাবদ্ধ নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না। বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়ে তার মন্তব্য ছিল নজিরবিহীন। তিনি রাষ্ট্রপতিকে অনেকটা কাঠের পুতুল হিসেবেই আখ্যা করছেন। তার যুক্তি হলো, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা এতটাই সীমিত যে তাকে সরকার যে ভাষণ লিখে দেয় তিনি তার বাইরে একটি শব্দ বলার স্বাধীনতা পান না। রুমিন প্রশ্ন তুলেছেন এমন অলংকারিক পদের প্রয়োজনীয়তা নিয়ে যেখানে বিচারহীনতা এবং ক্ষমতার অসম বন্টন রাষ্ট্রকে পঙ্গু করে দিচ্ছে। তিনি যখন সংবিধানের সংস্কার আর ক্ষমতার ভারসাম্যের কথা বলেন তখন তা শুধু রাজনৈতিক বিতর্ক থাকে না, তা সাধারণ মানুষের অধিকারের দাবিতে পরিণত হয়। রুমিন ফারহানা এখন কেবল রাজনৈতিক অধিকার নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতির শেকড়ে আঙুল তুলছেন। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে দলীয়করণের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে তার তীব্র সমালোচনা করছেন তিনি। তার মতে, মেধার চেয়ে দলীয় আনুগত্যই এখন বড় যোগ্যতায় পরিণত হয়েছে, যা রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন একজন মেধাবী শিক্ষার্থীকে চাকরি পেতে হলে নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় থাকতে হবে? কেন রাষ্ট্রযন্ত্রের প্রতিটি রন্ধ্রে দলীয়করণের বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে? রুমিনের এই বক্তব্যগুলো সাধারণ মানুষের মনে জায়গা করে নিচ্ছে, কারণ এগুলোই বর্তমান বাংলাদেশের রূঢ় বাস্তবতা। তিনি যখন সাধারণ মানুষের হয়ে কথা বলেন তখন তাকে আর কোনো নির্দিষ্ট দলের ক্যাডার মনে হয় না, বরং মনে হয় জনগণের প্রকৃত প্রতিনিধি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো 24শে জুলাই আগস্টে সেই উত্তাল গণ অভ্যুত্থানে রুমিন ফারহানা রাজপথে সক্রিয় থেকেও শুরুতে সেই সংসদীয় শপথ গ্রহণ করেননি, অথচ তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন এই লড়াইটা কেবল সরকার পরিবর্তনের লড়াই ছিল না, এটি ছিল একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। তিনি যখন বলেন আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশের যেখানে ধর্ম, বর্ণ বা লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না, তখন তার কণ্ঠে অনেকে জামায়াতে ইসলামীর বর্তমান উদার ও সমন্বয়ী সুরের প্রতিধ্বনি পান। রুমিন কি তবে জামায়াতের নতুন রাজনৈতিক কৌশলের দিকে ঝুঁকছেন, নাকি তিনি একটি বৃহত্তর জাতীয় ঐক্যের কথা বলছেন? এই নতুন রাজনৈতিক সমীকরণ রুমিনকে ভবিষ্যতে অন্য বড় কোনো শক্তির দিকে নিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। দর্শক, আপনারা জানেন সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বিএনপির বিরুদ্ধে এবং তারেক রহমানের সামনেই তিনি সরাসরি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তাদের দুর্নীতি, অন্যায়, অপকর্ম সম্পর্কে তিনি বিভিন্ন বিস্ফোরক অভিযোগ এবং মন্তব্য করেছেন। তার এই মন্তব্যে তোলপাড় সারা দেশ। তিনি তারেক রহমানকে নিয়ে বলেছেন যে যখন তার দল বিপদে ছিল, অর্থাৎ দীর্ঘ 18 বছর বিএনপির যখন কোনো অস্তিত্বই ছিল না, তখন ব্যারিস্টার রুমিন ফারহানাই কিন্তু গণমাধ্যমে, টকশোতে এবং সব জায়গায় এই দলের অস্তিত্ব টিকে রাখার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন। এবং জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের যে সমস্ত হাজারো ছাত্র জনতা এবং হাজারো নেতাকর্মীরা নিহত হয়েছে এবং রাজপথে সবার সামনে
নারীরাও ছিল, এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, রাজপথে, গণ অভ্যুত্থানে এবং দলের বিপদের সময় সব জায়গায় এই নারীদের দরকার, এবং যখন দল একটা ভালো পজিশনে আসে, দলের সুখের সময় যখন ঘনিয়ে আসে, তখন এই নারীদেরকে বঞ্চিত করা হয় এবং তাদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়। যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানাকেও এই দল থেকে, দলের সুখের সময় ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বঞ্চিত হতে হয়েছে এবং তাকে বহিষ্কার করা হয়েছে। যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা তার ক্ষোভ থেকে এবং তার কষ্ট থেকে তিনি এ ধরনের মন্তব্য করেছেন। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ 18 বছর এই দলের জন্যই লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং তিনি এই দলের জন্য কষ্ট করেছেন। তার এই কষ্টের, তার এই হামলা মামলার কারণে তাকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি এবং তার সাথে যে আচরণ করা হয়েছে সেটা আসলেই একটা দুঃখজনক। যে কারণে বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা একজন সাহসী, প্রতিভাবান এবং একজন সৎ ও তিনি একজন সৎ সাহসী নারী এবং তিনি সবসময় সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেন। যে কারণেই তাকে দল থেকে বহিষ্কার হতে হয়েছে এবং দলের কিছু চাঁদাবাজির কারণে, কিছু দুর্নীতির কারণে, কিছু অপকর্মের লোকদের কারণেই কিন্তু তার বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি দল তা চিন্তা করেছে ব্যারিস্টার রুমিন ফারহানা তাদের দলে থাকলে হয়তো তারা কোনো দুর্নীতি বা কোনো চাঁদাবাজি, কোনো অন্যায় কাজ করলে সেটার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সে কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, মনোনয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি বিপুল ভোটে জয়লাভ করে সংসদে এসে এবার বিএনপির বিরুদ্ধে সরাসরি তিনি বিভিন্ন দুর্নীতির এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেছেন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।